নবম শ্রেণীর ঝড় বৃষ্টি কবিতার কথা, পড়ুয়ার বুঝিতে কষ্ট, ঘুরোয় দেখো মাথা। তাই এমন অবস্থা। ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে দেখবে একদম জলের মতো সহজেই সবটা শিখে নিয়েছো। স্বাগত জানাই, আমি বিদ্যুৎ লেখা। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হয়েছে চ্যানেলের সঙ্গে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নিতে, যাতে বুধবার, শনিবার কিংবা যখনই লাইভে আসি অথবা লং বা শর্ট ভিডিও আপলোড করি, সব কিছু আগে থেকেই পড়াশোনায় সহায়তা সবার আগে পেতে যাতে পারে ছাত্রছাত্রীরা। আর বেশি দেরি না করে কবিতার আলোচনা চলে যাই। আজকের ভিডিওতে রয়েছে কলিঙ্গদোষে ঝড় বৃষ্টি কবিতার উৎস, কবি পরিচিতি, প্রেক্ষাপট, বিষয়বস্তু, শব্দার্থ সম্পর্কে নোটস। আগের দুটো লাইভ ক্লাসে এই কবিতা থেকে লাইন ধরে বিস্তারিত আলোচনা, কলিঙ্গদোষে ঝড় বৃষ্টির কারণ, কবিতার প্রেক্ষাপট সম্পর্কে বিশদে ব্যাখ্যা করা হয়েছে। সবাই অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন লিংক অথবা লাইভ ক্লাস সিরিজ প্লেলিস্ট থেকে। তাহলে কবিতার নাম কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবিতার উৎস কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে। কবি সম্পর্কে এবার জেনে নিই। কবি পরিচিতি। মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম হলেন মুকুন্দরাম চক্রবর্তী। সাহিত্য সমাজে তিনি কবি কঙ্কন নামে সমধিক পরিচিত। মঙ্গল কাব্যের প্রচলিত আখ্যান ধারার মধ্যে থেকেও তিনি তাঁর সৃজনশীলতা, মৌলিকতা ও অভিনব কল্পনা শক্তির মাধ্যমে কাব্যকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেন। ভাষার সাবলীলতা, ছন্দের মাধুর্য, অলঙ্কারের যথাযথ প্রয়োগ এবং জীবন্ত চরিত্র চিত্রণে তাঁর কাব্য বিশেষ মর্যাদা লাভ করেছে। আনুমানিক 1547 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্না গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। লাইভ ক্লাসে সব বলেছি, গ্রন্থোৎপত্তির কারণ, এই সম্পর্কে কবি পরিচিতি সমস্ত তিনি নিজেই তার সম্পর্কে বলেছেন। লাইভ ক্লাস এই জন্য দেখে নিও, বিস্তৃত বলার জন্য এই জন্য লাইভ ক্লাস। তার পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। কবির আত্মপরিচয় থেকে জানা যায় তাদের পূর্বপুরুষরা বর্ধমানের রত্না নদীর তীরে বসবাস করতেন, কিন্তু মুঘল পাঠান সংঘর্ষজনিত রাজনৈতিক অস্থিরতা এবং বাংলার ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে সাতপুরুষের ভিটেমাটি ছেড়ে কবিকে সপরিবারে দেশান্তরী হতে হয়। স্ত্রী, পুত্র ও ভ্রাতাকে নিয়ে তিনি দুর্গম পথে পাড়ি দেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই দুঃসহ যাত্রা পথে ক্লান্ত কবি একদিন নিদ্রিত অবস্থায় দেবী চণ্ডীর স্বপ্নাদেশ লাভ করেন। দেবী তার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে কবিকে কাব্য রচনার নির্দেশ দেন। পরবর্তীকালে তিনি মেদিনীপুর জেলার আড়োরা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের কাছে আশ্রয় গ্রহণ করেন এবং তাঁর পুত্র রঘুনাথকে শিক্ষাদান করার দায়িত্ব পান। পরে রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্য, যা অভয়ামঙ্গল ও অম্বিকামঙ্গল নামেও পরিচিত। এই কাব্যের অসাধারণ কাব্যগুণে মুগ্ধ হয়ে রঘুনাথ রায় কবিকে কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেন। তাঁর রচিত চণ্ডীমঙ্গল কাব্য শুধু ধর্মীয় মাহাত্ম্য কথা নয়, সমকালীন সমাজ জীবনের বাস্তব চিত্র, মানবিক অনুভূতি এবং জীবন সংগ্রামের দলিল হিসাবেও বিশেষ মূল্যবান। সুতরাং বলা যায় মুকুন্দরাম চক্রবর্তী শুধু মঙ্গল কাব্যের একজন কবি নন, তিনি মধ্যযুগের বাংলা কাব্যধারার এক উজ্জ্বল নক্ষত্র। এবার চলে আসি কবিতার প্রেক্ষাপট, যেটা লাইভ ক্লাসে বলেছি। এবারে তোমাদের মনে রাখার মতো করে একেবারে 60টুকু নেওয়া আছে। কবিতার প্রেক্ষাপট ও কাহিনী সূত্র। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে আখেটিক খণ্ডের কাহিনীতে দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর দেবী চণ্ডীর আদেশে মহাদেবের দ্বারা শাপগ্রস্ত হয়ে
মর্তলোকে ধর্মকেতু ও নিদয়ার পুত্র সন্তান হয়ে জন্মায় এবং তার নাম হয় কালকেতু। কালকেতু ছিল মহাদেবের ভক্ত। ব্যাদ কালকেতু মর্তে পশু শিকারে দক্ষ হয়ে ওঠে। কালকেতুর সঙ্গে ফুল্লরার বিবাহ হয়। দেবলোকে সে ছিল নীলাম্বরেরই স্ত্রী ছায়া। ফলে তাদের দাম্পত্য জীবন খুব সুখেই কাটছিল। এদিকে বনের পশুরা নিজেদের প্রাণ বাঁচাতে দেবী চণ্ডীর কাছে অনুরোধ জানান। দেবী তাদের আবেদন শুনে বনের সমস্ত পশুকে লুকিয়ে রাখলেন এবং নিজেই স্বর্ণগধিকা রূপ ধারণ করলেন। কালকেতু শিকারে বেরিয়ে কিছু না পেয়ে স্বর্ণগধিকাকে শিকার করে বাড়ি নিয়ে যায়। কালকেতু স্ত্রী ফুল্লরা তাকে দেখে ভয় পেলে ছদ্মবেশী দেবীচণ্ডী বলেন কালকেতু তাকে নিয়ে এসেছে, তাই তিনি সেখানেই থাকবেন। ফুল্লরা সতীর নিয়ে ঘর করতে হবে এই আশঙ্কায় তার দুঃখের বিবরণ শোনান, কিন্তু তবুও সেই রমণী নাছোড়বান্দা। নিরুপায় হয়ে ফুল্লরা কালকেতুকে ডেকে আনে। ছদ্মবেশিনী দেবী তাদের অনেক সম্পদ দিয়ে অভাব মোচনের প্রলোভন দেখান। অবাক কালকেতু প্রথমে তাকে ভালোভাবে বোঝালেও সুন্দরী রমণী যেতে চাইছেন না দেখে ক্রুদ্ধ কালকেতু তীর দিয়ে আঘাত করতে গেলে দেবীচণ্ডী তখন নিজের আসল পরিচয় দেন। দেবীচণ্ডীর আশীর্বাদে কালকেতু বন কেটে গুজরাট রাজ্য নির্মাণ করে রাজা হলেও তার রাজ্যে প্রজা ছিল না। তাই কালকেতু প্রজাদের কথা ভেবে আবার দেবীচণ্ডীর কাছে অনুরোধ জানায় কলিঙ্গ রাজ্যে ঝড় বৃষ্টি সৃষ্টি করে কলিঙ্গবাসীদের গুজরাট রাজ্যে নিয়ে আসার জন্য। তারপর দেবীচণ্ডীর নির্দেশে সমুদ্র, ইন্দ্র, মেঘ ও বজ্র এবং বীর হনুমান কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় সৃষ্টি করেন। এই পরিস্থিতির খণ্ডচিত্র দিয়েই আমাদের পাঠ্য কবিতাটি শুরু হয়েছে। আশা করি সহজ হয়ে গেছে তোমাদের কাছে, এই সূত্রটা যোগ করতে পেরেছ। এবার চলে যাই আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর রোষে কলিঙ্গ দেশের কি ভীষণ প্রাকৃতিক বিপর্যয় ঘনিয়ে এসেছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী সেই বর্ণনা দিয়েছেন। মেঘে মেঘে অন্ধকার হয়ে গেছে কলিঙ্গ দেশের আকাশ, এমন অন্ধকার যে মানুষ নিজেই নিজের শরীর দেখতে পাচ্ছে না। ঈশান কোণে মেঘ জমে উঠেছে, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। উত্তর দিকের বাতাস থেকে ভেসে আসতে লাগলো মেঘের গর্জন। নিমেষের মধ্যে সারা আকাশ কালো অন্ধকারে ঢেকে গেল। চারিদিকে ছেয়ে যাওয়া মেঘ থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। কলিঙ্গের আকাশে উড়ে আসা মেঘ উচ্চ স্বরে গর্জন করতে লাগলো। প্রলয়ের কথা ভেবে সে দেশের অধিবাসীরা শঙ্কিত হয়ে উঠল। প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্যে বিপন্ন মানুষ যে যার বাড়ি ছেড়ে পালাতে লাগলো। সবুজ গাছপালা, ক্ষেত সব ধুলোয় ঢেকে গেল। ঝড়ের দাপটে ফসল নষ্ট হয়ে গেল। চারিদিক থেকে অবিরাম বৃষ্টি হতে থাকলো। হাতিরা তাদের শুঁড়ে করে সমানে জল ছিটিয়ে চলেছে। বৃষ্টির আওয়াজে মানুষ পরস্পরের কথা শুনতে পাচ্ছে না। চারিদিকে মেঘে ঢেকে রয়েছে, রাত দিনের তফাৎ করা যাচ্ছে না। চারিদিকে জল জমে যাওয়ায় সাপেরা আর গর্তে লুকিয়ে না থেকে জলে ঘুরে বেড়াতে শুরু করেছে। এই দুর্যোগে আতঙ্কিত কলিঙ্গবাসী মনে মনে জৈমিনী মুনিকে স্মরণ করেন, কারণ একমাত্র তিনিই পারেন এই দুর্যোগ থেকে তাদের উদ্ধার করতে। টানা 7 দিনের অবিরাম বৃষ্টির ফলে শস্যের কাজ বিঘ্নিত হয়েছে। মানুষের ঘরবাড়ি জলে ভিজে পচে গেছে। ভাদ্র মাসে যেভাবে শব্দ করে তাল পড়ে, সেই রকম ঘরের চাল ভেঙে বৃষ্টির সাথে সশব্দে বড় বড় শিল পড়ছে। পর্বত সমান বিশাল বিশাল ঢেউ আর সমস্ত নদ নদী দেবীর আদেশে বন্যার বেগে কলিঙ্গ দেশে ধেয়ে এলো। সেই সব ঢেউয়ের আঘাতে কলিঙ্গের ঘরবাড়িগুলো টলমল করে উঠল। এইভাবে কবি কঙ্কন তাঁর কাব্য চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা অভয়মঙ্গলে প্রাকৃতিক দুর্যোগের কাহিনী গানের মাধ্যমে শুনিয়েছেন। এবারে এই কবিতা থেকে যে কঠিন শব্দগুলো তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না, সেগুলো বেছে বেছে অর্থ বলে দিচ্ছি। ঈশান, ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে আমাদের যে 10টি দিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত,
ঊর্ধ্ব অধ, এই মিলে আমাদের 10টা দিক। এবারে উত্তর পূর্ব যে দিকটা, সেই দিকটাকে বলা হচ্ছে ঈশান কোণ। নিমিষেক, মুহূর্তের মধ্যে। নিমিষেকের মতো আরো কিছু শব্দ, ক্ষণেক, দিনেক। কারণ এক নিমেষের মধ্যে ঘটছে ব্যাপারটা, এক দিনে ঘটছে ব্যাপারটা। সঘনে, ঘন ঘন, বারংবার। এই শব্দটা এমন একটা ব্যাপার রয়েছে আমাদের বাংলা শব্দগুলো, যে স্থানে যেভাবে ব্যবহার হয় অর্থ কিন্তু সেইভাবে হয়। যদি ব্যবহার করা হতো সঘন, গহন, তাহলে কিন্তু সেটা নিবিড়, ঘন এরকম। কিন্তু এখানে এই কবিতার মধ্যে সঘনে এই শব্দটা ওই বারবার বজ্রপাত হচ্ছে, এই বিষয়টা বোঝাচ্ছে। উচ্চ নাদে, জোরে শব্দ করে। চিকুর মানে বিদ্যুৎ। মহি, পৃথিবী। প্রলয়, মহাবিপর্যয়, মানে এই কবিতার ক্ষেত্রে শব্দটা মহাবিপর্যয়। আর আক্ষরিক অর্থ হচ্ছে সৃষ্টির বিনাশ, সর্বাত্মক ধ্বংস, এগুলো। ঠিক আছে। গনিয়া, গনিয়া মানে গণনা করে, আক্ষরিক অর্থ গণনা করে। এই কবিতার ক্ষেত্রে আছে অনুমান করে। মেঝাতে, মেঝাতে মানে ঘরের মেঝেতে। পড়য়ে, পতিত হচ্ছে, পড়ছে। বিদারিয়া, বিদীর্ণ করে, ভেঙে। বিপাকে, কঠিন পরিস্থিতিতে। বিড়ম্বনায়, বিপাক হচ্ছে কঠিন পরিস্থিতি, বিড়ম্বনা। এবার বিপাকে আছে শব্দটা। বিপাকে মানে কঠিন পরিস্থিতিতে বা বিড়ম্বনায় পড়ে। বিষাদ, বিষাদ স্ফূর্তিহীনতা, দুঃখ, মন খারাপ। বিষাদের বিপরীত হচ্ছে হর্ষ, মানে আনন্দ, দুঃখ, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে বিষাদ, দুঃখ, চলতি যে ব্যবহার, দুঃখ। নিরন্তর, এর অর্থ অবিরাম, অনবরত, মানে যেটা কন্টিনিউয়াস। অন্তর নেই, নিরন্তর। তারপর ভবন, ভবন শব্দের মানে আবাস। নিরবধি, নিরবধি মানে যার অবধি নাই, সীমাহীন, অন্তহীন, এন্ডলেস। ঠিক আছে। ব্যাঙ তড়কা, ব্যাঙ তড়কা মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। বাজ পড়ছে, ব্যাঙ তড়কা বাজ, মানে ওই ঘন মেঘের থেকে যেন এরকম লাফিয়ে লাফিয়ে বিদ্যুৎ চমকিত হচ্ছে, বাজ পড়ছে। হেজ্জা, হেজ্জা মানে জল লেগে পচে যাওয়া। রড়, রড় হচ্ছে দ্রুত গতিতে দৌড়। গজরাজ, হাতিদের রাজা, হাতি শ্রেষ্ঠ। সোঙারে, সোঙারে মানে স্মরণ করে। আর কোন কোন শব্দটা তোমরা মনে হয় বুঝতে পারছো না, সেটা কমেন্টে লিখো, আমি বলে দেব। দুটো লাইভ ক্লাস এবং আজকের এই কবি পরিচিতি প্রেক্ষাপট বিষয়বস্তু শব্দার্থ নোটস তোমাদের কবিতার সম্পর্কে সবটাই ধারণা পরিষ্কার করে দিল। এবার পরবর্তী ক্লাসে এই নোটসের ভিডিও তোমরা যে দেখো, পরবর্তী সোমবারের ভিডিওতে থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার সমস্ত এমসিকিউ, ভিএসএ কিউ, ইম্পর্টেন্ট এসে কিউ, ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর। পরবর্তী লাইভ ক্লাসে থাকবে এই কবিতার মধ্যে থেকে যে ব্যাকরণের প্রশ্নগুলো
তৈরি হতে পারে সেগুলো সম্পর্কে বলে দেব, প্রশ্নোত্তর আলোচনা করে দেব, কারণ উত্তরের মধ্যেও এমন কিছু বিষয় থাকবে যেগুলো তোমাদের বোঝা দরকার। সেই জন্য পরবর্তী লাইভ ক্লাসে প্রশ্নোত্তর আলোচনা থাকবে, আর এই প্রসঙ্গে থাকবে কবিতা থেকে ব্যাকরণের প্রশ্নোত্তর। আচ্ছা, সেই জন্য প্রতিটি লাইভ ক্লাস মনোযোগ সহকারে দেখো ছাত্রছাত্রীরা, কারণ নোটস সহ ভিডিওতে শুধুমাত্র ছাঁকা প্রশ্ন উপযোগী সেরা উত্তর লেখার প্রস্তুতি থাকছে, কিন্তু লাইভ ক্লাসে থাকছে পাঠ্য বিষয় সম্পর্কে যতটা সম্ভব নানান রেফারেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে প্রকৃত অর্থে জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলন। সুতরাং কমেন্ট করে সক্রিয় অংশগ্রহণ করবে, যতটা তোমরা অংশগ্রহণ করবে ততটা কিন্তু তোমরাই লাভবান হবে। আর এসএলএসটি প্রস্তুতি যারা নিচ্ছেন প্রচুর দেখতেই পান আপনারা, ডিটেলিং থাকে ভিডিওতে, আপনাদের জন্য আপনাদের কথা খেয়াল করেই থাকে সেগুলো। আর ওয়াইজ নিনজাস বাংলার ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে থাকে সেই জন্য থাকে, তাই দেখবেন আপনারাও আপনাদের যে বিশদে চর্চা আপনারা করেন তাতে কাজে লাগবে। আর বিশেষ কি ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করলে আমি উৎসাহ পাই। ভালো থাকুন সবাই।